নমস্কার। ইউএস ইরান কনফ্লিক্ট দিন দিন খুব খারাপ জায়গার দিকে এগোচ্ছে। ইরানের সুপ্রিম লিডারদের অ্যাসাসিনেট করে দেওয়া হয়েছে এবং তার রিটালিয়েশন স্বরূপ ইরান কালকে এবং আজকে সারা দিন ধরে ইসরায়েল এবং বিভিন্ন গলফ কান্ট্রিতে যেখানে যেখানে ইউএস মিলিটারি বেস আছে সেখানে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এবং দেখা গেছে যে দুবাই, কাতার বিভিন্ন জায়গায় যেখানে নন মিলিটারি বেস বা যেখানে কোনো মিলিটারি এক্সিস্ট করে না, অর্থাৎ সিভিলিয়ানরা থাকে এবং বিভিন্ন বিজনেস সেন্টার এবং বুর্জ আল আরব যেটা একটা বিখ্যাত হোটেল, সেইখানে অবধি ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এবার আহ, ইসরায়েল বা বিভিন্ন গলফ কান্ট্রির নিজস্ব যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেইটা একমাত্র ভালোভাবে কাজ করেছে বলে কোনো সিভিলিয়ানদের কোনো হতাহত হওয়ার খবর নেই। এবং দুবাই যেহেতু একটা বিশাল বিজনেস সেন্টার এবং গ্লোবাল বিজনেস সেন্টার এই মুহূর্তে, এবং অল ওভার ওয়ার্ল্ড থেকে বিভিন্ন বিলিয়নিয়ার মিলেনিয়াররা গিয়ে দুবাইয়ে সেটেল করছে এবং দুবাইয়ে বিজনেস করছে। ইন্ডিয়া থেকেও বিভিন্ন বিলিয়নিয়ার মিলিয়নিয়াররা দুবাইয়ে গিয়ে সেটেল করছে এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা এবং ফিনফ্লুয়েন্সাররা দেখবেন দুবাইয়ে গিয়ে সেটেল করছে। এটার কারণ হচ্ছে দুবাই গভর্নমেন্টের পলিসি। দুবাই হচ্ছে একটা ট্যাক্স হেভেন, কোনো ট্যাক্স দিতে হয় না গভর্নমেন্টকে, তো তারা গিয়ে দুবাইয়ে সেটেল করছে এবং দুবাই এখন একটা গ্লোবাল বিজনেস হাব। এবং দুবাইয়ের যদি এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকঠাক কাজ না করতো তাহলে কোনো বিজনেস সেন্টার হয়তো ধ্বংস হয়ে যেত ইরানিয়ান আক্রমণে, ইরানিয়ান ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল আক্রমণে। তো এইটা একটা ভালো দিক যে আপাতত বিজনেস সেন্টার গুলো ঠিক আছে বিভিন্ন জায়গাকার, দুবাই, কাতার, বিভিন্ন জায়গাকার, বলে এখনো গ্লোবাল ইকোনমিক বিশাল কিছু ক্রাইসিস তৈরি হয়নি। এবং আমরা জানি যে ইসরায়েলের আয়রন ডোম আছে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে, সেরকম ইন্ডিয়া যেরকম S-400 আছে। আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি যে পাকিস্তানের ড্রোন হামলা S-400 কিরকম এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছিল এবং সে ড্রোন হামলা মোকাবিলা করেছিল, সেরকম দুবাইয়েরও এয়ার ডিফেন্স সিস্টেম ভালোভাবে কাজ করে গেছে এবং সেইটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে। কিন্তু ইরান রিটালিয়েশন চালিয়েই যাচ্ছে এবং ইউএস এবং ইসরায়েলের এগেনস্টে এবং পুরো গলফ কান্ট্রির এগেনস্টে, পুরো মিডল ইস্টের এগেনস্টে কিন্তু যেখানে যেখানে ইউএস এবং ইসরায়েলের অ্যালাই আছে সেখানে ইরান আক্রমণ চালিয়ে যাচ্ছে। এবং ইরানের যে এই সময়ে যে ট্রুপ ইরানকে কন্ট্রোল করছে, যে মিলিটারি ট্রুপ, সেটা কিন্তু একটা ধমকি দিয়েছে যে হরমুজ স্ট্রেটের ওপর দিয়ে কোনো যেন শিপ না আসে, যদি কোনো শিপ আসে সেই শিপকে ইরানিয়ান ট্রুপ ডেস্ট্রয় করে দেবে। তো হরমুজ স্ট্রেট হচ্ছে পারস্য উপসাগর এবং আরব সাগরের মধ্যেকার একটা ছোট্ট ন্যারো একটা স্ট্রেট, ন্যারো একটা প্রণালী, যেটাকে খুব সহজে ব্লক করা যায় এবং ইরান এটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে, এখনো কিন্তু সেটাই করছে। এবং হরমুজ স্ট্রেট, আমি আগের দিনই বলেছি, হরমুজ স্ট্রেট গোটা ওয়ার্ল্ডের যত অয়েল কন্টেনার শিপ মুভমেন্ট করে তার 20% হরমুজ স্ট্রেটের ওপর দিয়ে আসে। এবং ইন্ডিয়ার যত অয়েল ইম্পোর্ট হয় সেই অয়েল ইম্পোর্ট কারী শিপগুলোর 40% হরমুজ স্ট্রেটের উপর দিয়ে আসে। তো ইরান এখন এই মুহূর্তে হরমুজ স্ট্রেট পুরোপুরি ব্লক করে দিয়েছে এবং এই মুহূর্তে 250টা প্রায় অয়েল কন্টেনার শিপ ওয়েট করছে হরমুজ স্ট্রেট খোলার জন্য এবং হরমুজ স্ট্রেটের উপর দিয়ে তারা কিন্তু যেতে পারছে না। তো সুতরাং অয়েল ইম্পোর্ট ফ্রম আরবিয়ান কান্ট্রি, ফ্রম গলফ কান্ট্রি, সেটা কিন্তু পুরোপুরি স্টপ। এবং আমরা জানি যে ইন্ডিয়ার ক্ষেত্রে 85% অয়েল ইন্ডিয়া ইম্পোর্ট করে এবং 40% অফ ইন্ডিয়াজ অয়েল ইম্পোর্ট আসে হরমুজ স্ট্রেটের উপর দিয়ে। সুতরাং এই ব্লকেজ যদি চলতে থাকে, ইন্ডিয়ার অয়েল সাপ্লাইয়ের ওপর একটা বড় এফেক্ট আসতে চলেছে। এই মুহূর্তে লাস্ট খবর অনুযায়ী ইন্ডিয়ার কাছে 25 দিনের ক্রুড অয়েল রিজার্ভ এবং 25 দিনের রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, অর্থাৎ টোটাল 50 দিনের পেট্রোল রিজার্ভ বা ডিজেল রিজার্ভ ইন্ডিয়ার কাছে মজুদ আছে। তো সুতরাং ওয়ার যদি 50 দিনের বেশি চলে যায় এবং ইন্ডিয়া এই যে 40% অয়েল ইম্পোর্ট হরমুজ স্ট্রেটের উপর দিয়ে করে, যদি 40% অয়েল এর অল্টারনেটিভ কোনো ব্যবস্থা না করতে পারে, অল্টারনেটিভ কোনো কান্ট্রি থেকে যদি ইন্ডিয়া এই 40%
ক্রুড অয়েল ইম্পোর্ট না করতে পারে এবং 50 দিনের বেশি যদি এই ওয়ারটা লিঙ্গার করে, এই ওয়ার যদি চলতে থাকে, তাহলে ইন্ডিয়ার অয়েল সাপ্লাই হ্যাম্পার হবে এবং ইন্ডিয়ার তখন কিন্তু অয়েল প্রাইস বাড়তে পারে। এমনিতে ইন্ডিয়ার পেট্রোল ডিজেলের প্রাইস এই মুহূর্তে ইন্ডিয়ান যে অয়েল মার্কেটিং কোম্পানি তারা কন্ট্রোল করে এবং ইন্ডিয়ার গভর্নমেন্ট পেট্রোল ডিজেলের দাম কিন্তু বাড়তে দেয় না। আন্তর্জাতিক স্তরেও যদি ক্রুড অয়েলের দাম কমেও যায়, ইন্ডিয়ার কিন্তু পেট্রোল ডিজেলের দাম ফিক্স থাকে। সুতরাং আন্তর্জাতিক স্তরে ক্রুড অয়েলের দাম বাড়লেও এই সময় কিন্তু ইন্ডিয়ার একটা সার্টেন লিমিট অবধি ইন্ডিয়া পেট্রোল ডিজেলের দাম বাড়তে দেবে না, সেটা কন্ট্রোল করবে। কিন্তু যদি ওয়ার দীর্ঘদিন চলতে থাকে এবং ইন্ডিয়া অল্টারনেটিভ কোনো ব্যবস্থা যদি না করতে পারে, তখন কিন্তু ইন্ডিয়া লিমিট ক্রস করবে এবং তখন পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে এবং সেটা ইন্ডিয়ার ইকোনমির ওপর একটা বড় ইম্প্যাক্ট পড়তে পারে এবং বিভিন্ন সেক্টর তার দ্বারা এফেক্টেড হতে পারে, ইনফ্লেশন আবার বাড়তে পারে। তো এরকম অনেক কিছু হতে পারে। এই মুহূর্তে যেহেতু হরমুজ স্ট্রেট পুরোপুরি স্টপ, ক্রুড অয়েল প্রাইস গ্লোবালি অনেকটাই বেড়েছে, প্রায় 15% বেড়ে গেছে লাস্ট 3টে সেশনে। এবং যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যেটার মেন সাপ্লায়ার হচ্ছে কাতার, 20% অফ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস গ্লোবালি কাতার সাপ্লাই করে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কাতার মেনলি এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সাপ্লাই করে। তো কাতার পুরোপুরি স্টপ করে দিয়েছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সাপ্লাই করা, যেহেতু হরমুজ স্ট্রেট ইরান ক্লোজ করে দিয়েছে। তার কাতার যদি সাপ্লাই করতে না পারে তাহলে তো লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের দাম বাড়বেই গ্লোবালি এবং সেটা ইউরোপে প্রায় 50% লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের দাম বেড়ে গেছে। তো গ্লোবালি ইকোনমিক একটা ইনস্টেবিলিটি দেখা যাচ্ছে অয়েল প্রাইস এবং ন্যাচারাল গ্যাসের প্রাইসের দরুন। তো এইটা দেখতে হবে আমাদেরকে কতদিন চলে, এই ওয়ার কতদিন চলে, তার উপরই সবকিছু ডিপেন্ড করছে। এমনিতেই ইউএস গভর্নমেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে এই ওয়ার কিন্তু কিছুটা বেশি দিন চলতে পারে এবং তিনি কিন্তু আন্দাজ দিয়েছেন। যদিও সেটা কতটা মানে সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা আমাদের ডাউট আছে, সেটা আমাদেরকে দেখতে হবে যে ওয়ার কতদিন চলে আলটিমেটলি। গোল্ড প্রাইস অবশ্যই বাড়ছে, যেহেতু গ্লোবাল ইনস্টেবিলিটি, জিওপলিটিক্যাল টেনশন চলছে, গোল্ড প্রাইস তো বাড়ছে অনেকদিন ধরেই। ইন্ডিয়া এবং চায়নার সেন্ট্রাল গভর্নমেন্ট আর প্রিন্টেড ডলারে ইনভেস্ট করছিল না, ইউএস ট্রেজারি বন্ড কেনা বন্ধ করে দিয়েছিল এবং গোল্ড রিজার্ভ বাড়াচ্ছিল, গোল্ড রিজার্ভ কিনে তাদের স্টোর করছিল, যে কারণে গোল্ডের দাম অনেকদিন ধরেই বৃদ্ধি পাচ্ছিল এবং জিওপলিটিক্যাল টেনশন যেই বেড়েছে আরো বেশি পরিমাণে গোল্ড রিজার্ভ তৈরি করা বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ব্যাংকগুলোর দ্বারা এবং ইন্ডিভিজুয়াল ইনভেস্টররাও অন্যান্য ইনভেস্টিং টুল থেকে দূরে সরে গিয়ে গোল্ডে ইনভেস্ট করছে। সুতরাং গোল্ডের দাম আরো বৃদ্ধি পেয়েছে, প্রায় 6-7% গোল্ডের দাম দুদিনে বেড়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ইন্ডিয়ার গোল্ডের দাম 1,72,000 পার 10 গ্রাম এই মুহূর্তে এবং সেটা যদি ওয়ার আরো চলতে থাকে গোল্ডের দাম কিন্তু বৃদ্ধি পেতে পারে। সিলভার প্রাইসও গোল্ড রেটকে মোটামুটি ফলো করে, গোল্ড সিলভার রেশিও মেনটেন করার জন্য এরকম পরিস্থিতিতে কিন্তু সিলভার প্রাইস ভোলাটাইল, আমি আগেই বলেছি। কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কোনো সময় সিলভার হোল্ড করে না, তাই সিলভার প্রাইস অতটা বাড়ে না গোল্ডের মতন। এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যেহেতু সিলভার একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিতে তার ইউসেজ আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চায় না যে সিলভারের দাম এক্সেসিভলি বেড়ে যায়, যাতে ওই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তো সুতরাং সিলভার প্রাইস কিন্তু ভোলাটাইল, সিলভার প্রাইস সেই কারণে কম বেশি ওঠানামা করে। তো এই মোটামুটি সবকিছু। কিন্তু এবার আমাদেরকে যেটা দেখতে হবে ইন্ডিয়ান স্টক মার্কেট নিফটি আগের দিন সোমবারের দিন এক্সেসিভলি ফল করেছিল, 1.5%-এর ওপর পড়ে গেছিল। গিফট নিফটি আজকের দিনেও আমি দেখতে পাচ্ছি যে নিচের দিকেই, হয়তো এই ফলটা কিছুদিন আরো চলতে পারে এবং এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখন কিন্তু মাসের প্রথম, অর্থাৎ স্যালারিড এমপ্লয়িরা যে এসআইপি ইনফ্লো করে সেটা কিন্তু আসার পরে এই ফলটা হয়েছে। সুতরাং এখন যদি আমরা 1 সপ্তাহর বেশি যদি এই ওয়ার চলে, 1 সপ্তাহ পরে কিন্তু স্যালারিড এমপ্লয়ীদের এসআইপি ইনফ্লো মোটামুটি শেষ হয়ে যাবে এবং তখন নিফটি কি পারফর্ম করে সেটা আমাদেরকে দেখতে হবে, যে নিফটি কিন্তু আরো পড়তে পারে।
তো পড়তে পড়তে একটা সীমা আছে, তার বেশি হয়তো আমাদের ইন্ডেক্স পড়বে না, কারণ আমাদের ইন্ডেক্স অনেক দিন ধরেই বটম আউট হয়েছে, এফআইআর অনেক দিন ধরেই বেরিয়ে চলে গেছে, এবং ইন্ডিয়া কিছু পজিটিভ ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু পজিটিভ স্টেপ নিয়েছে যেটা ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো, এবং ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট শো করেছে Q3 FY26-এ, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ভালো দেখিয়েছে। এবং ইন্ডিয়া, আগেই আমি বলেছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কাট করেছে, জিএসটি রেট কাট করেছে, ইনফ্লেশন কন্ট্রোলে আছে, 2%-এর মধ্যে যে ইনফ্লেশন আছে, এবং ইউএস এর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল ক্র্যাক করেছে, ট্যারিফ এখন নিচের দিকে 10%-এর কাছাকাছি ট্যারিফ হতে চলেছে। সুতরাং সব দিক কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য পজিটিভ। সুতরাং নিফটি অতটা বেশি আর ফল করবে না, ওয়ারের এফেক্টে যেটুকু হওয়ার সেটুকু হয়তো প্রাইস টিন হয়ে যাবে আর এক সপ্তাহের মধ্যেই। তারপরে কিন্তু মার্কেট আবার ঘুরতে পারে, এবং ওয়ার যখন শেষ হবে তখন কিন্তু মার্কেট ব্যাপক হারে রিবাউন্ড হবে, ব্যাপক হারে বাড়বে। এটার কারণ ব্যাপক হারে বাড়বে এবং হয়তো বুল মার্কেটও শুরু হতে পারে। এটার কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইউএস ফেডারেল রিজার্ভের কিছু পদক্ষেপ, এবং এইটা কিন্তু ডিসেম্বর 2025-এ ইউএস ফেডারেল রিজার্ভ একটা পদক্ষেপ নিয়েছিল, এবং এইটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে কেন নিয়েছিল। এই ওয়ারের সাপেক্ষে হয়তো এই ওয়ার হতে চলেছে, এটা তারা আন্দাজ করতে পেরেছিল, সেই কারণেই ওই পদক্ষেপ নিয়েছিল। এবং যে পদক্ষেপটা নিয়েছিল সেটা হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট পারচেস। এই রিজার্ভ ম্যানেজমেন্ট পারচেস কি সেটা আপনাদেরকে বুঝতে হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। রিজার্ভ ম্যানেজমেন্ট পারচেস হচ্ছে, দেখুন, ইউএস ফেডারেল রিজার্ভ ইউএস এর মধ্যে লিকুইড মানি কন্ট্রোল করে, অর্থাৎ ক্যাশ ডলার কত পরিমাণে থাকবে সেইটা কিন্তু সেই রিজার্ভটাকে ফেডারেল রিজার্ভ কন্ট্রোল করে, অর্থাৎ ব্যাংকের কাছে কত টাকা থাকবে। এবার ফেডারেল রিজার্ভ কি করেছে, ফেডারেল রিজার্ভ চাইলে পরে মানি প্রিন্ট করে সেই অ্যামাউন্ট বাড়াতে পারে, সেই লিকুইড ডলার বা ক্যাশ ডলার পরিমাণ বাড়াতে পারে। এবার মানি প্রিন্টিং করেনি, যেটাকে কোয়ান্টিটেটিভ ইজিং বলে, সেটা কিন্তু এবার কিন্তু করেনি। যে ফেডারেল রিজার্ভ যেটা করেছে, ইউএস ট্রেজারি বন্ড কিনেছে, এবং ইউএস ট্রেজারি বন্ড আমরা জানি ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে কেনা হয়, এবং সেই কেনার জন্যে যে ডলারটা ইউজ করেছে সেটা কিন্তু এক্সিস্টিং ডলার নয়, অর্থাৎ যে ডলারটা সিস্টেমে আছে সেই ডলারটা কিন্তু ফেডারেল রিজার্ভ ইউজ করেনি। সে ফেডারেল রিজার্ভ কি করেছে, ইউএস ট্রেজারি বন্ড কেনার জন্যে যখন টাকাটা দিয়েছে অ্যাকাউন্টে, সেটা ইলেকট্রনিক্যালি টাকাটা জেনারেট করে দিয়েছে, অর্থাৎ নতুন ডলার জেনারেট করে দিয়েছে। অর্থাৎ এটাও এক ধরনের মানি প্রিন্টিং, এবং সেটা ইলেকট্রনিক্যালি ডলার, নতুন ডলার বুস্ট করা হয়েছে মার্কেটে, অর্থাৎ মার্কেটে কিন্তু নতুন অনেক ডলার এসছে, নতুন প্রিন্টেড ডলার যদি আমি বলি, ডলারের পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ মার্কেটে ক্যাশ অনেক বেশি আছে এই মুহূর্তে। এবং ক্যাশ বেশি আছে এটার মানেই হচ্ছে ইন্টারেস্ট রেট কম, এবং কোম্পানি বেশি বেশি পরিমাণে লোন নিতে পারবে কম ইন্টারেস্ট রেটে, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আরো বেশি করে করতে পারবে, ক্যাপেস করতে পারবে, এবং সবচাইতে বড় কথা, ইনভেস্টরদের হাতে আরো বেশি পরিমাণ ক্যাশ আছে। কেন আছে? কারণ তারা ফলিং শেয়ার মার্কেটে আরো বেশি পরিমাণে যাতে শেয়ার কিনতে পারে, এবং সেটা কিন্তু এই যে মার্কেট ক্র্যাশ হলো, এইটা তাদের হাতে একটা সুযোগ, তাদের হাতে কিন্তু এক্সট্রা টাকা আছে, যেটা ফেডারেল রিজার্ভ ম্যানেজমেন্ট পারচেসের থ্রুতে এক্সট্রা ডলার ইনফ্লো করে সেটা তাদের হাতে পাইয়ে দিয়েছে, এবং সেই ডলার দিয়ে তারা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে, এবং যখনই শেয়ার মার্কেট তারা ইনভেস্ট করবে এরকম ফলিং মার্কেটে, মার্কেট আবার রিবাউন্ড হবে। এবং এই যে কেন বলছি এই রিজার্ভ ম্যানেজমেন্ট পারচেস এত ইম্পর্টেন্ট, এর আগে ফেডারেল রিজার্ভ এটা করেছিল 2008-এ, এবং 2008-এ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস হয়েছিল, এবং 2020-তে করোনা হয়েছিল, কোভিড ক্রাইসিস হয়েছিল। তো দুটোর পরেই কিন্তু মার্কেট ব্যাপক হারে রিবাউন্ড হয়েছিল এবং বুল মার্কেট শুরু হয়েছিল। সুতরাং এইটা কিন্তু বুল মার্কেট হওয়ার একটা সুযোগ। হয়তো ইন্ডিয়া যে 1.5 বছর ধরে একটা বিয়ার মার্কেট দেখছে, সেইটা এন্ড হতে চলেছে এই মুহূর্তে, যদি এফআইআই ইনফ্লো কোনোভাবে চলে আসে, এবং এই যে ওয়ার, যেটা যে কোনো মুহূর্তে স্টপ হতে পারে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা সবাই জানি,
হঠাৎ হঠাৎ করে সবকিছু ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় এবং ওয়ার্ড যখনই স্টপ হবে তখন কিন্তু মার্কেট বুল মার্কেট একটা শুরু হয়ে যেতে পারে এবং মার্কেট এমন হারে রিবাউন্ড হবে হয়তো আমরা আবার একটা বুল মার্কেট এক্সপেক্ট করতে পারি। তো এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে আমাদের প্যানিক একদমই করা উচিত না। আমাদের এসআইপি ফ্লো চলতে দেওয়া উচিত। আমাদের ইন্ডিভিজুয়াল স্টকে যদি আমরা ইনভেস্ট করি, আমাদের স্টক যদি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ভালো দেখিয়েছে সেখানে আরো বেশি পরিমাণে ইনভেস্ট করা উচিত এবং আমাদের মার্কেটে থাকা উচিত এবং ওয়েট করা উচিত সিচুয়েশনের জন্য। আমাদের এই মুহূর্তে কোন কোন সেক্টর অ্যাভয়েড করা উচিত সেটা আমি বলবো। এভিয়েশন সেক্টর, যে সেক্টর অয়েল ক্রুড অয়েলের ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে সেই সব সেক্টর এখন অ্যাভয়েড করে দেওয়া উচিত, যেরকম এভিয়েশন সেক্টর, পেন্ট সেক্টর, টায়ার সেক্টর, কেমিক্যাল সেক্টর, লজিস্টিক সেক্টর, এইগুলো অ্যাভয়েড করা উচিত এবং অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর শেয়ার এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। কোন কোন সেক্টর আমাদেরকে দেখা উচিত, আমাদের এই মুহূর্তে দেখতে গেলে ডিফেন্স সেক্টর অবশ্যই একটা বড় অপরচুনিটি আসতে পারে এবং ডিফেন্স সেক্টরে অর্ডার বুক বাড়তে পারে। ইউএস গভর্নমেন্ট অলরেডি 50% ডিফেন্স বাজেট বাড়িয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টও হয়তো বাড়াতে পারে এবং অর্ডার বুক বাড়তে পারে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ট্র্যাক করে যেতে হবে। ডিফেন্স সেক্টর একটা হলো, দুই হচ্ছে ফার্মা সেক্টর। ফার্মা সেক্টর সবসময় ওয়ারের সিচুয়েশনে ফার্মা সেক্টর খুব ভালো কাজ করে এবং ইনসুলেটেড থাকে। ফার্মা, টেলিকম এই সমস্ত সেক্টর কিন্তু খুব ভালো কাজ করে এবং যে কোনো কোম্পানি যার বিজনেস ডাইরেক্টলি মিডল ইস্টে নেই এবং যার সঙ্গে অয়েল প্রাইসের ডাইরেক্টলি লিঙ্ক নেই, অয়েল প্রাইস ওঠানামার, সেই এবং আমাদের যে কোম্পানি ভালো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখাচ্ছে সেই কোম্পানিতে আরো বেশি বেশি পরিমাণে ইনভেস্ট করা উচিত। তো এই মোটামুটি একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, কোনো স্টক রেকমেন্ডেশন বা সেক্টর রেকমেন্ডেশন একটা ভিডিও নয়। আশা করি আপনাদেরকে কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম। নমস্কার, থ্যাংক ইউ।